যেদিন আমার 5 বছরের সংসারে সে একজন পতিতাকে বিয়ে করে আনলো, সেদিন আমি কাঁদার পরিবর্তে তার কাছে তালাক চেয়েছিলাম। এতে ফারিস অবাক হয়েছিল। তার মতো একজন পুরুষ ঠিকঠাক বুঝে উঠতে পারেনি যে আমার মতো একজন শান্তশিষ্ট মেয়ে তাকে এভাবে ছেড়ে দিতে পারে। সে রুষ্ট চিত্তে বলেছিল, ফাহমিদা, এসব তুমি কি বলছো? আমাদের 3 বছরের আমির আর কি হবে? আমি নির্বিকার কণ্ঠে বলেছিলাম, আমার সন্তান অবশ্যই আমার সাথেই যাবে। আমি তাকে কোনো এমন ব্যক্তির সাথে থাকতে দিতে পারি না যিনি তার জন্মদাত্রীকে ঠকিয়েছেন। ফারিস অবাক হওয়ার সাথে সাথে গর্জে উঠে বলেছিল, এসব কী ধরনের কথা বলছো তুমি? ইসলামের মতে আমি 4টা বিয়ে করতে পারি। এত ওভার অ্যাক্টিং কেন করছো তুমি? ইসলামের মতে প্রথম স্ত্রীর অনুমতি এবং পরিস্থিতি সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে জনাব। সেক্ষেত্রে আপনার এমন বানোয়াট যুক্তিকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছি আমি তোমাকে তালাক দেব না। তোমার আব্বু আম্মুর কাছেও বিচার দেব। এ কেমন মেয়েকে বিয়ে দিয়েছে তারা আমার সাথে? আমি শান্তভাবে জবাব দিয়েছিলাম, আপনার আমার বাগদান ছোটোবেলা থেকেই ঠিক করা ছিল। এমনকি আপনি বলতেন আপনি আমাকে অসম্ভব ভালোবাসতেন। সেই মহব্বত যখন বিয়ের 5 বছরে গায়েব হয়ে গিয়েছে, তখন আপনি আমার আব্বু আম্মুকে কি ইবা জমানবন্দি দিতে পারবেন? ফাহমিদা, আমি তার গর্জনে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেছিলাম। তখন তার পাশে নবরূপে দাঁড়ানো মোহময়ী নারী আমাকে ভাঙতে ফারিসকে আরও উৎসাহ দিয়ে বলল, ফারিস, দেখলে তো, এরকম মেয়েরা এমনই হয়। বোরকা হিজাবের আড়ালে যত সব লুচ্চামি লুকিয়ে থাকে। দেখো কার সাথে কী করেছে তোমার থেকে লুকিয়ে, তাই তো তোমাকে এত সহজে তালাক দিচ্ছে। আমার সেদিন হাসি এসেছিল তার কথায়। শান্ত ভঙ্গিতে জবাব দিয়েছিলাম, পতিতালয়ের একজন বাইজির হাত ধরে আপনি কিনা আমাকে আর আমার মেয়েকে ত্যাগ করলেন ফারিস। এর ফলস্বরূপ আল্লাহ তাআলা আপনার কোনো রূপ অকল্যাণ না করুক, এই কামনা করি। এ কথার পর তিনি আমাকে রেগে থাপ্পড় বসেছিলেন গালে। আমি অবাক হয়ে তাচ্ছিল্য করে হেসেছিলাম কেবল। তিনি তখনই সজ্ঞানে আমাকে রেগে কয়েকটি শব্দ নিঃসৃত করেছিলেন, তালাক, তালাক, তালাক। এরপরই আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। আমি আর আমার প্রাক্তন ঢাকায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতাম বিধায় আমার শ্বশুর শাশুড়ি ছিল না। আমাকে আটকানোর দুটো লোকই ছিল না বিধায় আমি সহজভাবে বেরিয়ে এসে পড়েছিলাম। তিনি রেগে আমাকে আটকাননি, তবে আমি দেখেছিলাম ওই বাইজির ঠোঁটে বিদ্রূপের হাসি। আর আজ আমাদের ডিভোর্সের দিন। কোর্টে এসে আমি অপেক্ষা করেছি ফারিস জর্ডারের অপেক্ষায়। কিছুক্ষণের মাঝে তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে এসে হাজির হয় আমার দিকে। সে তাকালো এক পলক। সেই চোখে অবশ্যই আমি আহতমান এক পুরুষকে দেখেছিলাম। তিনি তুবাকে রেখে আমার কাছে এসে আসলেন, বললেন, ফাহমিদা, একবার ভেবে দেখো, আমি তোমায় এখনও ভালোবাসি। তোমাকে আমি সেই আগের মতোই রানী বানিয়ে রাখবো ফাহমিদা। সে আমাকে দিলেন, রানী বানিয়ে রাখতে পারেননি। সে আমাকে কিভাবে রানী বানিয়ে রাখতে পারে? লজ্জায় তিনি মাথা নিচু করে পরিবর্তে দেখিয়ে পাল্টা জবাব বললেন, আবারও এক কথা কেন বলছো তুমি? তোমার মতো ধার্মিক মেয়ে কীভাবে এই ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে পারে? তালাক না হয় সই করো। আমি সন্তর্পণে তাকে ডিভোর্স পেপারে এগিয়ে দিয়ে বললাম। সে অবাক হয়ে রইল। রাগান্বিত হয়ে সেই মেয়েকে বলল, তুবা, কলম দাও। অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীর নাম তুবা। ফারিস তালাকনামায় সই করতে করতে আমাকে উদ্দেশ্য করে বললেন, যখন পস্তানোর সময় আসবে তখন এই কর্ম অনুতাপ তুমি অবশ্যই করবে। আমি কানে নিলাম না। ওনার সইয়ের পর আমিও সই করে দিলাম। ব্যাস, এই একটা কাগজই আমাদের 5 বছরের সংসারের ইন্তেকাল হলো। তাকে মনে করিয়ে দিতে দিতে বললাম, আমি এবং আমার মেয়ের সাথে সাক্ষাৎ এর চেষ্টা করবেন না আপনি। কোর্টের দেওয়া নির্দেশনামা অনুযায়ী মাসে একবার দেখতে আসতে পারেন। ডিভোর্সের পর আমি আর তার দিকে তাকালাম না, একবারের জন্য নয়। আমি সোজা চলে আসলাম এক কথা বলে। ফাহমিদা যাওয়ার পথ পানে ফারিস চেয়ে রইল। 5 বছরের সংসার ভেঙে গেল। মন হালকা খারাপ করছে তার। পরিবেশে তার মেয়ে সে এখন থেকে আর দেখতে পাইবে না। আর না তো ফাহমিদাকে। ফাহমিদাকে না দেখে সে কীভাবে থাকবে? সে কি ভুল করে ফেলল? তুবা তার কাঁধে হাত রাখতে তার ভাবনা সেদিন ঘটল। তুবা তাকে শুধালো, তুমি কি মন খারাপ করছো? কেন উত্তর এলো না। তাতে তুবার মেজাজ খারাপ হলেও নরম সুরে বলল, তুমি তো তাকে সুযোগ দিয়েছিলে।
তোমার দোষ নেই, তুমি ওকে ভালোবেসেছো ফারিস, সেই ভুল ছিল, ভেবো না তো এসব নিয়ে। চলো আজ বাড়ি গিয়ে তোমার নতুন কিছু রান্না করে খাওয়াবো। ফারিস তার দিকে তাকিয়ে হাসলো কেবল, মনে কোথাও না কোথাও ফাঁকা লাগলো। পরিতৃপ্তি অহংকার তা হতে দিল না। বিড়বিড়িয়ে তুবাকে বলল, আমি কেবল ভেবেছি তার কঠোর আব্বুজান তাকে কিভাবে অনুমতি দিল তালাকের জন্য। এমনকি তারা আমার সাথে সকল যোগাযোগ ছিন্ন করেছে। এ কী করে হতে পারে? এলোমেলো পদক্ষেপে হেঁটে যাচ্ছে ফাহমিদা। শেখ আয়রা, শেখ পরিবারের বড় মেয়ে। আজ থেকে প্রায় 10 বছর আগে তার বাগদান হয়েছিল ফারিসের সাথে। তখন ফারিসের 15 বছর এবং সে 10 বছরের অবুঝ বাচ্চা ছিল। অতঃপর তার 5 বছরের পরই, মাত্র 15 বছর, তার বিয়ে হয়। তার জন্য বিশ্বাস হচ্ছে না তাকে ভালোবাসার সেই কিশোর ফারিস এখন অন্য কারো। শেখ পরিবারে বরাবরই ধার্মিক, যার দরুন তাকে বিয়ে দেওয়া হয় জর্দার পরিবারের সাথে। তারা শেখ পরিবারের বিজনেস পার্টনার। ধার্মিক পরিবার হওয়ায় আয়রাকে বাল্যবিবাহ দেওয়া হয়, যাতে তাদের মেয়ে কোনো খারাপ পথে না যায়। ভীষণ কঠোর আয়রার বাবা নওয়াজ শেখ। আয়রা নিজেও ধর্মের প্রতি যথেষ্ট অটল। ফারিস নিজেও এমন ছিল। বিয়ের চেয়ে 5 বছরে সে কখনো ফারিসের অবহেলা পায়নি। ফারিস ধার্মিক, তবে আয়রা জানা ছিল না যে ফারিস এতটা ধার্মিক যে তাকে সতীন উপহার দেবে। অন্যমনস্ক হয়ে চলায় এক বাইরের সাথে তার আচমকা ঘর্ষণ হতে যায়। তবে বাইকে থাকা ব্যক্তিটি চটজলদি গাড়ি থামায়, যার দরুন বেঁচে যায়। এ মুহূর্তে গিয়ে তার হুঁশ ফেরে। সামনে বাইকে থাকা পুরুষটি গম্ভীর স্বরে হুঙ্কার ছাড়ে, হোয়াট দ্য হেল ম্যান। পুরুষটি বাইকের হেলমেট খুলতে তার গাঢ় নীল চোখে ফুটে উঠল। তার পোশাক আশাক ছিল সম্পূর্ণ অন্যরকম। নাইকি কালো রঙাটি শার্টের সাথে উপরে কালো রঙের লেদার জ্যাকেট জড়ানো, যা গায়ের সাথে কার্গো জিন্স, কালো কমব্যাট বুটের কম্বিনেশনের সাথে তার ফর্সাটাকে ফুটে উঠেছে অন্যরকম এক সৌন্দর্য। সাথে গলায় চেইন তো আছেই, ডান কানে পাথরের ছোট্ট হুপ ইয়ারিং। আয়ান চোখ এক পলক তার পানে যেতেই সে দ্রুত চোখ নামিয়ে নিল, গম্ভীর স্বরে বলল, সরি, আমি দেখতে পাইনি। পুরুষটি বাইক থেকে তাকে বিরক্ত চোখে দেখল। সম্পূর্ণ কালো বোরখার নতমস্তক এক রমণী তার সামনে, যার পরনে। বিরক্ত হলো সে, বলল, যত সব ডিসগাস্টিং পিপলস ইচ্ছা করে এমন করে বড়লোকদের গাড়ির সামনে এসে পড়ে, যাতে তাদের ফাঁসাতে পারে। আর এসব বোরখা নামের জন্য পড়ে যেতে পাবলিক দোষটা আমাদের উপরই দিতে হয়। সেই পুরুষটির পিছনে বসে থাকা এক নারীর ডাক দেয়, কমন বেবি, এসব ছোট লোকদের বাদ দাও। আমরা আমাদের লং ড্রাইভিংটা এভাবে নষ্ট করতে পারি না। পুরুষটা ভাঁজকৃত কপালে আয়রা আরেকবার প্রখর করল। আয়রা কিছু বলার আগে পুরুষটি বাইকের ঠোঁট চেপে বাইক নিলে স্পিডে চলে গেল। ফাহমিদা এবার ওদিকে তাকালো, বিরক্ত কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, এমন বেলাস আর বখাটে পুরুষের সাথে যে মেয়ে ভাগ্য জুটে সে আছে, সে নির্ভীক, ভীষণ দুর্ভাগ্য। এমনই একটা ক্ষমা অবধি চাইল না। সেখানে আমি বাম সাইডে থাকার পরও ক্ষমা চেয়েছি। ম্যানারলেস একজন। সামনে একটা রিক্সা যেতে দেখলে সে তাকে থামালো। এই যে রিক্সা মামা, যাবেন? ওহ মামা, ওঠেন না। ফাহমিদা নম্রভাবে রিক্সায় গিয়ে বসলো। কিছুক্ষণের মাঝেই সে পৌঁছে গেল শেখ ভিলায়। শেখ ভিলায় পৌঁছাতে ড্রয়িং রুম থেকে ছোট ছোট পা নরম একটা সত্তা দৌড়ে এলো তার পানে। ছোট ছোট আদুরে তার ছুঁয়ে দিয়ে আদুরে কণ্ঠ বলল, আম্মি জান, আপনি এসে গিয়েছেন। মেয়েকে দেখে আয়রা হাঁটু গেড়ে বসলো। মেয়ের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ আম্মু, আপনার দিন কেমন কাটলো? খুব ভালো আম্মি জান। আমরা আব্বুজানের কাছে কখন যাব? আয়রা মুখ থমথমে হয়ে গেল। সেদিন ফারিসের দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলো। দিন আয়রা বেঘুম ঘুমে ঘুমন্ত মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিল সে। আয়রা সে ঝপ লুকিয়ে হেসে জবাব দিল, তিনি এখন থেকে আর আমাদের সাথে থাকবে না আম্মি জান। আমিরা মন খারাপ হয়ে গেল। আয়রা মেয়েকে মিথ্যা আশা দেওয়ার পরিবর্তে সত্যতা বলার পরিকল্পনা করলো। সে আর কিছু বলবে তখনই নেওয়াজ শেখ এসে দাঁড়ালেন তার পাশে। বললেন, নানা ভাই, আপনি আপনার কক্ষে যান, যেখানে আপনার জন্য নানা খেলনা কিনেছে। দেখুন তো পছন্দ হয় কিনা। আমিরা মুহূর্তে খুশি হয়ে ছুট লাগালো তার কক্ষের পানে। আয়রা নেওয়াজ শেখ সালাম দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে সে থমকে গেল নেওয়াজ শেখের গম্ভীর ডাকে। আয়রা, দাঁড়াও। জি আব্বাজান, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ এক কথা আছে। জি বলুন আব্বাজান।
তোমার কথা অনুযায়ী আমি তোমার এবং ফারিসের তালাকের ব্যবস্থা করে দিয়েছি। এমনকি তোমার শ্বশুর বাড়ি থেকে কথা শোনানো হয়েছে আমাদের। তবু আমাদের মেয়ের স্বার্থে আমরা তার পাশে দাঁড়িয়েছি। এখন তোমার সময় এসেছে সে ঋণ শোধ করার। অবশ্যই। আব্বাজান বলুন, আমাকে কি করতে হবে? নেওয়াজ শেখ এবার আরও গম্ভীর হলেন। আয়রা শান্ত দৃষ্টি তাকালেন, অবলোকন করছেন। এখন কোনো কঠোর কথা বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বেশ ধরতে পারল তা আয়রা। তার ধারণাকে ঠিক রেখে তিনি বাস্তবিক অর্থে বললেন, তোমার দ্বিতীয় বিয়ে করতে হবে। এমন কথা মোটেও আশা করেনি সে। চমকে উঠল আয়রা, বিস্মিত কণ্ঠে বলল, আব্বুজান, আমার আজ সকালে তালাক হয়েছে। আর আপনি? দেখো আয়রা, তুমি নিজ ইচ্ছেতেই সংসার ছেড়েছ। আর সোসাইটি আমাদের একটা সম্মান আছে। একজন ডিভোর্সিকে আমি বসিয়ে রাখতে পারি না ঘরে। যা বলেছে তাই হবে। তোমার আজ বিয়ে। আয়রার চোখে অশ্রু চলে এলো। বলল, আব্বুজান, আমার আমিরার কি হবে? মেয়েটা এত জলদি সৎ বাবার কীভাবে মেনে নিতে পারবে? আপনি অন্তত তার কথা ভাবুন। আমিরা আমাদের কাছে থাকবে। এর বাইরে আর একটা কথাও হবে না। আজ সন্ধ্যায় তোমার বিয়ে শাহরিয়া বংশের ছোট ছেলে ওয়াজদান জুনায়েদ শাহরিয়ার সাথে। লাঠিতে ভর করে তিনি চলে গেলেন। আয়রা সেখানে ঢপ করে বসে পড়লেন। চোখ থেকে অনর্গল অশ্রু ঝরছে। আমরাকে ছাড়তে হবে মানে? দ্বিতীয় বিয়ে? নেওয়াজ শাহরিয়া এটা কিভাবে করতে পারেন? না না, এটা হতে পারে না। কান্নারত ভঙ্গুর কণ্ঠে সে দুহাত উঠে খোদার ডাকলেন। ভালো লাগলো। হে আল্লাহ, আপনি আমার সবরের কেমন পরীক্ষা নিচ্ছেন? আমাকে আমার মেয়ের কাছ থেকে আলাদা করা হচ্ছে আল্লাহ। একজন মায়ের কাছ থেকে একজন সন্তানকে আলাদা করা হচ্ছে। আপনার কেমন বিচার? আমাকে ভাবে অসহায় করবেন না আল্লাহ। কি হবে আয়রার? সত্যি কি আমিরার কাছ থেকে আজীবনের জন্য মেয়ে ছাড়া সরে যাবে? আর সেই জুনায়েদি বা কেমন হতে পারে? প্রথম বিয়ে দিবসের দিনই দ্বিতীয় বিয়ে আসরে বসছে আয়রা। সে এমনি তার হবু স্বামীর নাম অবধি জানে না। কিছু মুহূর্ত পূর্ব কথোপকথন তাকে যেন কঠোর করে তুলেছে। আদলে কোনো অনুভূতি ফুটে ফোটা নেই। কিছুক্ষণ পূর্বে আয়রা মেঝেতে কান্নারত অবস্থায় আল্লাহকে ডাকছেন। ভিতরে যেন পাথর সম কিছু অনুভব করছে তারা। আমিরা, তার সন্তান, তার কাছ থেকে আলাদা করা হবে। ঠিক তখন তার কাছে হুমায়রা শালা আসেন, অর্থাৎ আয়রার আম্মিজান। শেখ পরিবারের একমাত্র উত্তরাধিকারী সূত্রে নেওয়াজ শেখ বাংলাদেশের অন্তর্গত সকল প্রপার্টির মূল উত্তরসূরি হন। তার আগে পরে কোনো ভাই বোন না থাকায় বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে তিনি সহজেই জায়গা করে নেন। শেখ পরিবারের 2 মেয়ে এবং 1 ছেলে। হুমায়রা শালা নিজেও বড় পরিবারের কন্যা। মেয়েকে ভাবে কাটতে দেখে হুমায়রা শালাহর মাতৃগমন নড়ে উঠল। নেওয়াজ শেখ কঠিন ধাঁচের একটা পুরুষ মানুষ। নিজের আত্মসম্মানে আঘাত তিনি মোটেও বরদাস্ত করবে না। রমণীতি নিজের মায়ের ছায়াতলে নিজের গুটিকে নেওয়ার অপ্রাণ চেষ্টা যত করল, তাকে জড়িয়ে ধরে অঝরে উন্মাদের ন্যায় কাঁদতে আরম্ভ করল। আম্মিজান, আব্বুজানকে বলুন এমন কাজ না করতে। আপনি বোঝান দয়া করে। হুমায়রা শালা আহত চোখে মেয়ের এমন করুণ দশার সাক্ষী হন। তার নেত্রে কোনো সন্তানের আকুলতা বিরাট নির্দেশ হিসাবে চোখের পানি গড়িয়ে পড়ছে। হুমায়রা শালা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভগ্নস্বরে আড়ষ্ট কণ্ঠে নিজের আরচি পেস্ট করে, আব্বুজানের কথা মেনে নেওয়াই তোমার জন্য ভালো হবে। তোমার আব্বুকে তুমি চেনো। আমার কিচ্ছু করার নেই। আমার হাত পা বাঁধা আম্মি। আয়রা যেন আরও বেশি করে ধুকরে উঠল। মনে পড়ল সেই 15 বছরের সেই আতঙ্ক। নাবালিকা হওয়া সত্ত্বেও বিয়ে দেওয়ার প্রতিবাদে অসীম বেত্রাঘাতে আয়রার পিঠাময় রক্তাক্ত করে হয়েছিল। তার কেবল একটাই বাণী ছিল, ইসলামে নারীদের কম বয়সে বিয়ে দেওয়া স্বভাবের কাজ। আয়রা ধারণা ছিল নেওয়াজ শেখ নিজের মাঝে কোনো এমন ধারণা পুষে রাখেন, তাই সে চাইলেই কিছু করতে পারত না। নেওয়াজ শেখ কঠোর ব্যক্তিসম্পন্ন একজন পিতা। পরবর্তীতে ফারিসের সাথে আয়রার আর ভালো সম্পর্ক হয়ে ওঠে তরুণ সে তার সাথে বিয়েতে অমত করেনি। তারা সেই ইতিহাসে পুরাভিত্তিক হয়েছে। নিষ্ঠুর রকম অনাচার ঘটে যাচ্ছে। একজন মা তার সন্তান খুঁয়ে ফেলার তাড়নায় কুরে কুরে মারছে। আয়রা হুমায়রা শালা করে ছেড়ে উঠে দাঁড়ালো। 5 বছর বিবাহিত স্বামী বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারে, তবে সন্তানহীনতা সে কিছুতেই থাকতে পারে না। নেকাব খুলে দৌড়ে এলো নেওয়াজ শেখ এর কক্ষ গেল। নেওয়াজ শেখ তখন তাসবিহ গুনছিল। মেয়ের আসার আগমনে তিনি আগে টের পেয়ে গেলেন, তবু গম্ভীর মুখে বদ্ধ চোখে তাসবিহ পড়া অব্যাহত রাখলেন। আয়রা কান্না আটকে
রাখা কণ্ঠে নির্মল কণ্ঠে বললেন, আব্বুজান আসতে পারি? নওয়াজ শেখ চোখ বুজেই জবাব দেন, আসো। আয়রা গিয়ে তৎক্ষণাৎই নওয়াজ শেখের পায়ে কিনারায় গিয়ে বসে পড়ে। পিতা পরতলে সে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। বলে, আব্বুজান, আমার আজ সকালে কোড অনুযায়ী আইন মেনে ডিভোর্স হয়েছে, আর আপনি আজ যে আমার বিয়ে দিচ্ছেন, অন্তত আমিরার কথাটা ভাবুন। শোনো আয়রা, মেয়ে মানুষের বেশি কথা বলা আমি পছন্দ করি না। আমি পিতা হয়ে অবশ্যই মেয়ের খারাপ চাইব না, সেহেতু আমি অযথা আলাপ বন্ধ করো তুমি। গম্ভীর এবং রুষ্টচিত্তে নওয়াজ শেখ আয়রার কথা বিপরীতেই বললেন। আয়রায় ফের আকুল মিনতি গা ভাসালো। অন্তত আমিরাকে আমার কাছে রাখতে দিন। বেশি বকবক করছো তুমি আয়রা। নতুন শহরের ঘরে তুমি প্রথম ঘরে কন্যা সন্তানকে নিয়ে যাবে? তো কত কি ভালো দেখা এটা। তাছাড়া ডিভোর্সে তুমি স্বেচ্ছায় করেছিলে। পুরুষ মানুষ দ্রুত কেন? 4টে বিয়ে করলে কিছু যায় আসে না। সেখানে তুমি নিজের স্বামীর প্রতি তুমি সৎ থাকতে পারোনি। আয়রা যেন নির্বাক হয়ে গেল। আমি আব্বুজান, ফারিস একজন পরিচালনায় বাইজিকে নিকাব করে এনেছে। আমরা সন্তানের কথা সে একবারও ভাবেনি। এমনকি সে নামাজ পড়ার পরও ওই বাইজির সাথে যোগাযোগ রেখেছিল। আর কতদিন সহ্য করতাম আমি? আমিরা যখন 2 বছর তখন থেকেই সে পরকীয়ায় লিপ্ত হয়। এখানে আমার দোষটা কি? দেখো আয়রা, এত কিছু ভাবলে তো সংসার করা যায় না। আমারও তো সম্মান আছে। এক বাচ্চার মার সাথে সাথে ডিভোর্সের মেয়েকে ঘরে বসিয়ে রাখলে শেখ পরিবারে অসম্মানিত হবে, আর আমি বেঁচে থাকতে তা হতে দিতে পারি না। তা বলে আপনি আমিরাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন আব্বুজান? নওয়াজ শেখ যথাযথ গম্ভীর মুখে হয়ে জবাবখানা দিলেন, কেড়ে কোথায় নিচ্ছি? আমার কাছে তো থাকবে। শেখ পরিবারে তো টাকার কমতি নেই যে সে বড় হতে পারবে না এ পরিবারে। আর মায়ের কমতি কে পূরণ করবে আব্বু? নওয়াজ শেখ তবুও কথা মানতে নারাজ। বলেন, গিয়ে নিকাহ তৈয়ারি শুরু করো। এসব নিয়ে কথা হবে না আর। মাহমুদা শেখ আয়রার পরিবর্তে এই মুহূর্তে আয়রার শরীরে যেন ভর করে মাতৃত্ব। সে নওয়াজ শেখ এর পদস্থ থেকে সরে এসে শেষবারের মতো কণ্ঠদীপ্ততা ঢেলে পড়ল, আমি এ বিয়ে করবো না আব্বুজান, করবো না। দরকার পড়লে আমি আমিরাকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিব, তবুও আমি আমার মেয়েকে ছাড়া থাকবো না। আয়রা ভেবেছিল তার এমন কথা হয়তো বা নওয়াজ শেখের নরম হবে, তবুও তিনি উঠলে বললেন, যে মেয়ে বাপের সম্মান নষ্ট হেতু হয়ে দাঁড়ায় তার বাঁচারও কোনো দরকার নেই। আব্বুজান অস্ফুট স্বরে বেরিয়ে আসে আয়রার কণ্ঠনালী ভেদ করে। এমন মন্তব্য সে কঞ্চিতকালে আশা করেনি। 2 পা পিছিয়ে যায় সে। আপনার ইচ্ছে পূরণ হোক আব্বুজান। আয়রার চোখ দুটো টকটকে লাল। সে বেরিয়ে আসার জন্য পা বাড়াতে নওয়াজ শেখ তাকে থামান। বলে, একটা সাথে তুমি তোমার মেয়েকে নিজের করে রাখতে পারো। আয়রার চোখ প্রদীপ আলো নয় জ্বলজ্বল করে উঠল মুহূর্তেই। এক চিলতে আশায় সে থেমে থেমে বলে, আমি সব শর্ত মানতে প্রস্তুত আব্বুজান। এ বিয়ে তুমি কোন রকম হাঙ্গামা সারা করবে, এবং যার সাথে তোমার বিয়ে হবে তার সাথে তোমাকে আজীবন থাকতে হবে। আয়রা কোনো ভাবনা ছাড়াই রাজি হয়ে যায়। কোনো রূপ চিন্তা ছাড়াই সে বলে, আমি রাজি আব্বু, আমি রাজি। বর্তমান হুমায়রা সালেহা নিজ হাতে মেয়ের গায়ে অলংকার জড়িয়ে দিচ্ছেন। মেয়ের কবর তিনি নিজ হাতে খুঁজছেন। আয়রা চাইলেও কোথাও যেতে পারবে না। দেশের যে কোনো প্রান্তে হতে তার বাবা তাকে খুঁজে বের করবেন। আয়রা নির্বিকার মুখে আয়নার পানে তাকিয়ে নিজেকে দেখছে। একটা সময় এভাবেই সে নিজেকে ফারিসের স্ত্রী রূপে সাজিয়েছিল। নামহীন কোনো ব্যক্তি তার তকদিরে লিখে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরই ইমাম সাহেব ডাক এলো। আয়রাকে নিচে দিয়ে যাওয়া হলো। পর্দার অপর প্রান্তে যে পুরুষটি তাকে আয়রা জানে না। ইমাম সাহেব তার ভাবনার মাঝে সেদিন ঘটিয়ে বললেন, বলো মা কবুল। আয়রা ঠোঁট কাঁপল। কবুল বলতে তার বুক ভেঙে এলো। নওয়াজ শেখ গম্ভীর স্বরে তাকে বললেন, কবুল বলো আয়রা। আয়রা কবুল বলে ফেলে এক ক্রোত্রে, কবুল। পরে কিছুক্ষণ পর সে একে পুরুষ কণ্ঠে ভেসে এলো, তা ছিল যথেষ্ট গম্ভীর, কবুল। এরপরই সে নিকাহ সম্পন্ন হয়। আমরা তখন নিজের কক্ষে ঘুমাচ্ছিল। এই বিয়েতে কেবল ছেলের মা বাবা এবং আয়রা পরিবার উপস্থিতি ছিল। আয়রা বড় ভাই বিদেশে পড়তে গিয়েছে বিধায় এখানে নেই। আর আয়রা ছোট বোন সায়রা বাক প্রতিবন্ধী, যার দরুন তার এসব চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো গতি নেই। সে কেবল অশ্রু সজল চোখে এসব দেখে যাচ্ছে। আমরাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যাতে সে এসব কিছু অনুধাবন করতে না পারে। বিদায়ের সময় পাত্রকে খোঁজা হলো, দেখা গেল পাত্রে গায়েব।
পাত্রে মা রুহিনা ভুইয়া কিছুটা লজ্জিত হলেন ছেলে এমন কাণ্ডে। আয়রা বাবা মার উদ্দেশ্যে বললেন, কিছু মনে করবেন না, ছেলেটা একটু এরকমই আর কি। নেওয়াজ শেখ হেসে জবাব বললেন, সমস্যা নেই, এই বয়সে ছেলেরা তো এমনই। আয়রা বুক ঢক করে ওঠে। সে কি আবারও কোনো জাহান্নামে গিয়ে পতিত হতে চলছে? আমিরাই কোনো ক্ষতির কারণ কিসের নিজেই হবে? কে সেই পুরুষ যাকে তাকে বাচ্চা সমূহ বিয়ে করতে রাজি হয়েছে? তখন ভেসে এলো এক নাম, জুনায়েদ আসলো, একটু বদমেজাজি ধরনের। আয়রা এই নামটি নিজের মুখে উচ্চারিত করল, জুনায়েদ। তাহলে এই নামই এখন তার ভাগ্যের লিখন। বিদায়ের সময় আয়রা নেওয়াজ শিকদারের কাছে চায়, সালাম করে ক্ষীণ হেসে বলে, আপনাকে শত অসম্মানের হাত থেকে নাজাত, মুক্তি দিলাম আব্বুজান, ভালো থাকবেন। অতঃপর সকলের সাথে এক এক করে কথা বলে বিদায় নেয় আয়রা, ঘুমন্ত আমিরাকে কোলে নিয়ে। নিজের ভাগ্যের উপর তার কোনো রাগ হয় না, কেবল আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আমি আমার সৃষ্টিকর্তার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখি। তিনি আমার দোয়ায় এমন প্রতিদান দিবেন না যা আমার আর আমার মেয়ের জীবনে ক্ষতি বহন করে নিয়ে আসবেন। কিছুক্ষণের মাঝেই তারা পৌঁছে যায় শাহরিয়ার পরিবারে। বৃহৎ এক বাড়ি, ঠিক শেখ পরিবারের মতোই। নেম প্লেট এ লেখা শাহরিয়া কুঞ্জ। আয়রা খানিকটা ইতস্ত হয়ে চারপাশে নজরে বোলাচ্ছে। বাড়িতে সে একা এসেছেন, জুনায়েদ নামক লোকটি না থাকায়। এতে অবশ্য আয়রা খোদার কাছে শুকরিয়া আদায় করেছেন। আয়রা গাড়ি থেকে নামতেই পিছনে গাড়ি আসা রুহিনী শহীদ এবং শাহরিয়া নামলেন। রুহিনী শহীদ আয়রার অনুসন্ধানিত চোখের দিকে তাকিয়ে তার পানে চেয়ে হাসলেন। আয়রা নির্বিক মুখে চেয়ে রইল। তিনি বললেন আয়রাকে, আম্মু, এখানে নিজের মেয়ের মতো থাকবে কেমন? মনে রেখো, এটা তোমার নিজেরই ঘর। আর অবাক হয় এতে অমায়িক ব্যবহার, এমনকি মা শাহরিয়া নিজেও আয়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি তোমার শ্বশুর, কিন্তু তোমাকে আব্বুর নজরে দেখতে হবে। কিন্তু আম্মা জান, আমার কোনো মেয়ে নেই, একটা মেয়ে বউ শখ ছিল, আল্লাহ তাআলা অসীম কুদরতে সেই ইচ্ছে আমার পূরণ হলো। তিনি ভীষণ মিষ্টি ভাষায় অবরুদ্ধ বলে চলে কথাগুলো, অথচ ওদিকে আয়রা অবাক হচ্ছেন তাদের কথা শুনে। শ্বশুর শাশুড়ি যে কতটা অমায়িক হয় তা সে বোধ হয় আজ জানল। ফারিসের ঘর সেদিন ছেড়েছিল, সে সেদিন ভেবেছিল ফারিসের আব্বু আম্মু অন্তত তার পাশে থাকবে, অথচ তাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণ করে তাকে উল্টো অকথ্য ভাষায় গালাগাল করেছিল। রুহানী শহীদ এবং এহমান শাহরিয়া তাকে নিয়ে জুনায়েদের ঘরেও সম্মুখে এলো। আর আমিরাকে কোলে করে রেখেছে তখনও। অবশ্যই রুহানী শহীদ বলেছিল তার কাছে রাখার জন্য, তবু আয়রা মাতৃমন মেয়েকে হাতছাড়া করতে নারাজ। আয়রা ধীর কদরে আমিরাকে কোলে নিয়ে জুনায়েদের ঘরে প্রবেশ করলো। ভয়ে ভয়ে প্রবেশ করলেও সেখানে কেউ না থাকায় তার ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ হলো। বিছানায় কোনো রকম ফুল নেই, কোনো সাজ নেই। আয়রা কক্ষটিকে প্রক্ষেপ করতে নিতে নিতে হুট করে এক জায়গায় চোখ আটকালো। জুনায়েদের বড় একটি ছবি, সে ছবিতে সে হাসছে। এই চেহারা কোথাও দেখেছে আয়রা। ভ্রুকুঁচকে মনে করার চেষ্টা করলো সে। মুহূর্তে স্মরণে এলো, আজ সকালে একটা মেয়ের বাইকে নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটা, মুখচিত্র। আর অবাক হলো, মনে মনে শঙ্কা ঢুকলো, আবারও কি কোনো অপবিত্র সত্তার সঙ্গে তার জীবন কাটতে হবে? চোখ বোলাতে বোলাতে সে দেখতে পেল এক স্থানে পড়ে থাকা এক গুচ্ছ কাপড়, দড়া করে রাখা। আয়রা বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে বুঝে গেল এই পুরুষ নির্ঘাত বড়লোকে বিগড়ে যাওয়া একটা বখাটে। কিরে ইয়াংম্যান, বাড়ি যাবি না? বাসরাতে তুই নাইট ক্লাবে কি করিস? আরে বেচারা, গার্লফ্রেন্ডের সাথে কট খেয়েছে বলে ওর শিল্পপতি বাপ ওকে এক বাচ্চার মায়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। বেচারা, খাওয়া মালে কি আর মাসি বসে? সকালেই হেসে উঠল জনাব জুনায়েদ শাহরিয়া, মদ্যপ পান করতে করতে নেশাক্ত চোখে তাদের সেসব কথা শুনতে। দাঁত পিষে সেসব কথা প্রত্যুত্তর বলল, বিয়ে মাই ফুট, এই বিয়ে মানার প্রশ্ন ওঠে না। আমার মতো সকলের ক্রাশ বয় কিনা এক বাচ্চার মায়ের সাথে সংসার করবে? নেভার এভার। এই মেয়ের জীবন আমি জাহান্নাম বানিয়ে তুলব। জুনায়েদ এর বন্ধু রাহান একটি মেয়ের দিকে ইশারা করে বলল, মাম্মা, দেখ, কড়াক টাইপের মেয়ে, আমি লাইন মেরে আসি, তোরা থাক। জুনায়েদ সেদিকে পানে তাকিয়ে ভক্ষ আসলো। ওয়াইনের গ্লাসে সম্পূর্ণ ওয়াইন খেয়ে নিজের স্থান ত্যাগ করতে করতে বলল, থাক তোরা, আমি উঠেছি, লং ড্রাইভ দিয়ে আসি একটা। ওহ, লং ড্রাইভ নাকি?
বউর কাছে যাচ্ছি। শ্যাট আপ বুলশিট। অতঃপর সেখান থেকে প্রস্থান করলো। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।